4x7 চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুশোভন শুরু করছি আজকে বিশেষ খবর। নদিয়ার চাকদায় নির্দল প্রার্থীর দিকে পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র ছুঁড়ে মারার অভিযোগ উঠল। আজ রাজ্যের পঞ্চম দফা ভোটের মধ্যে চাকদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র ছোড়ার অভিযোগ। সেই আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি দৌড়াচ্ছেন। অভিযোগ সকাল থেকেই তালতলা দাসপাড়া চাকদা বিধানসভা 44 এবং 45 নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ভোটারদের ভয় দেখাচ্ছে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এবং বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এরপর ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কৌশিক ভৌমিককে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র ছড়ার অভিযোগ এবং তার অভিযোগ সম্পূর্ণ ঘটনাই ঘটছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার। और आईसी बाबा आईसी के बच्चा एसपी के दानो এই বেশি না লাগাবো বেশি না রিকর্ডিং করেন ক্যামেরা করেন কাকে পেয়েছেন ছুড়ে মেরে ধরনাল তো আপনি তো মুভ করলেন না আপনি মুভ করলেন না দাঁড়িয়ে ছিলেন কি হচ্ছে স্যার আপনি ছবি তোলেন আপনি দাঁড়ান ক্যামেরা করেন আপনি ক্যামেরা করেন আইসি চাকদার আইসি মুভ না করার জন্য ক্রিমিনাল তোমার বলা হচ্ছে এই জায়গাটার জন্য আপনি ওখানে ইচ্ছা করে পালানোর সুযোগ করেছেন যে এখানে মেশিন ঠেকানো হচ্ছে। আমরা চাচ্ছি পিসফুলি ভোট। এরা চুপ করে দাঁড়িয়ে হচ্ছে, বলছে আমি কিছুই জানি না। আমি বলছি কোনো ঘটনাই হয়নি। সকালবেলা বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বলছে আমি জানি না। এরা এখনো মেশিন দিয়ে ঠেকাচ্ছে। এখন সবার সামনে মেশিন ঘুরছে, হ্যাঁ মেশিন ঘুরছে মেশিন আমাদের সবার সামনে মেশিন আপনাদের সামনেও ছুড়ে মারলো, ছুড়ে মেরে দৌড়তে পালালো। পুলিশ মুভ করলেই ধরে ফেলতো। আমার নাম কৌশিক ভৌমিক। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে ভোটে দাঁড়িয়েছি। কি চাইছেন আপনারা এখন? আমি চাইছি পিসফুল ভোট। মানুষের রায়ে যে দল করবে, যে সরকার করবে তাকেই আমরা সমর্থন, তাদেরকেই আমরা চাই। আমাদের চারিদিকে মানুষ ভোট দিয়ে সরকার আনতে যাচ্ছে। এখানে ছিল কিন্তু পুলিশ কেন্দ্র বাহিনী ছিল আইসির জন্য, শুধুমাত্র আইসির জন্য এই কাজটা হচ্ছে। বিজেপি নেতারা এখন এর তার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছে জনসংযোগ করার নামে। বর্তমানে সভা থেকে এমনই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনে আমি একদিন ছুটি পর্যন্ত নিইনি। আমার পায়ের ওই অবস্থা, আমি হসপিটালে 3 দিন থেকে ডাক্তারদের কথা না শুনে বেরিয়ে এসেছি। শুধু পয়লা বৈশাখ গেছে, পয়লা বৈশাখের দিনও আমি মিছিল করে বেরিয়েছি। আমাদেরও কষ্ট হয় এই গরমের মধ্যে। আজকে তো তাও গরম একটু কম আছে, এই কদিন যা গরম গেছে ওরে বাপ, তার মধ্যে করতে হয়েছে। এখন যেহেতু বিজেপি জানে এই সিটগুলো ওরা একটাও জিতবে না, যে সিটগুলোতে ইলেকশন হবে, সেই জন্য এখন ইলেকশন টাইম কমিয়ে দাও যাতে তৃণমূল মিটিং করতে না পারে। আরে মিটিং করার তৃণমূলের দরকার নেই, মা ভাই বোনেরা এমনিতেই ভোট দেবে তৃণমূলকে। কালও যদি ভোট হয়, তার মানে তোমার বেলায় কাজী, আমার বেলায় পাজি। তুমি আমার ক্যাম্পেইনের ডেট কেড়ে নিয়েছো, তুমি আমার গণতান্ত্রিক অধিকার খর্ব করছো, আমাদের কন্ট্রোল করা চলছে। আর একদিকে বিজেপির নেতারা দেখুন সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ভাত খাচ্ছে বসে। আরে ভাত খাওয়া না, ইলেকশনে পরে খাওয়া। ইলেকশন হয়নি, ক্যান্ডিডেট লাঞ্চ খাওয়াচ্ছে। লাঞ্চ কি তাদের খাওয়ার অভাব আছে? এদের বদনাম করছে, পুরো ফোর্সটাকে বদনাম করছে। আমি মনে করি আমরা তাদের বলবো যে आप लोग अच्छा से काम कीजिए, इम्पार्शियली काम कीजिए, बीजेपी का बात मत सुनिए। अगर कुछ हो जाए गड़बड़ तो ये पता होना चाहिए कि आपका खिलाफ में केस होगा, और आपका खिलाफ में केस होने से आपको बार बार आना पड़ेगा। और आपको खिलाफ में जैसे शीतलकुची में भी हुआ, वो तो केस होगा ही। जो गोली चलाया, जो ऐसा किया, तो आप क्यों इसमें पड़ते हैं? आप ऐसा देखो, शांति रहे, बस आप आपका काम करके चला जाओ। आपको क्या जरूरत है बीजेपी जो बोलता है सुनने के लिए? वो सुनो मत, वो सुनने से वो लोग भाग जाएगा। लेकिन फ्यूचर में आपको इसके लिए आपको बहुत टॉन्ग होना पड़ेगा। आप क्यों टॉन्ग होंगे? कोई पब्लिक तो केस कर सकता है। अगर कोर्ट में केस लग गया तो आपको कोई लीडर भी नहीं देखेगा, तब आपका ही आना पड़ेगा, आपको ही देखना पड़ेगा। पब्लिक तो केस कर सकते हैं। तो इसी के लिए मैं आपको कहना चाहूंगी कि आप लोग आपका मर्जी माफिक काम करो, शांति से काम करो, जैसे अच्छा से अच्छा रिलेशन हो। कोई नेता आके बोले सुनने का कोई जरूरत नहीं है। आपको बदनाम करने के लिए कर रहा है। आप लोग को हम लोग इज्जत करते हैं,
पहले से इज्जत रहा, इज्जत अभी भी रहेगा अगर आप लोगों को माफिक चलेगा। तो আমার পুলিশ ফোর্সও আছে, আমরাও তাদের সম্মান করি, আমরা জানি তারা কিভাবে কাজ করে, তাদের আমরা খুব ভালোবাসি। তাই আপনাদের বলবো মা ভাই বোনেরা, আমরা কি কি করেছি আর কি কি করব সবটাই আপনাদের বললাম। আগামী দিন মনে রাখবেন, আমি 10 লক্ষ মা বোনেদের নিয়ে একটা মাতৃবন্দনা প্রোগ্রাম করব, যেখানে আমি 25,000 কোটি টাকা দেনা দেবো, ঋণ দেবো, যেটা দিয়ে আপনারা মা বোনেরা অনেক কাজ করতে পারবেন। আমরা স্কুল কলেজ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে সবটাই আমরা করে দেবো। কিন্তু একটাই কথা, সবই আপনারা পেয়েছেন এবং বাদ বাকি যা পাননি সেটাও পাবেন দুয়ারে সরকারের মাধ্যমে। শুধু মনে রাখবেন, বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপির সাথে সিপিএম কংগ্রেসের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। জগাই মাধাই গদাই 3 থেকে দিন বিদায়, জগাই মাধাই গদাইকে বাদ দিন। আর আপনার প্রার্থী তপনকে আগেরবার হারিয়ে দিয়েছিল, অনেক দুঃখ পেয়েছিল। স্বপন এক জায়গায় দাঁড়াও। স্বপন আমার নিজের মন্ত্রী আছে, ও আগামী দিনও কাজ করবে, সে মন্ত্রী হয়েই কাজ করবে। এবং স্বপন অনেক কাজ করে, চাষিদের জন্য কাজ করে, তাঁতিদের জন্য কাজ করে, ছোট ছোট কুচো মাছ থেকে শুরু করে। আমি তখন জানতাম না, ও ছোট খালবিলের উৎসব করতো, পুকুরের উৎসব করতো, নদীর উৎসব করতো, কাউকে একটা ছাগল দিত, কাউকে একটা গরু দিত, কাউকে একটা ভেড়া দিত। সেই থেকে ওর থেকে ওই কাজটা আমরা শিখেছি। কাজে স্বপন আমার চাই, তপনও আমার চাই। স্বপন তপন রবি কিরণের মতো আপনাদের আলোয় যেন আলোকিত হয়। আমি এইটুকু বলে, কি খেলা হবে? কি বাউল ভাই একটা গান শুনিয়ে দাও, 2 লাইন। একটা বাউল ভাই 2 লাইন গান শুনিয়ে দাও। নেতারাও আমাদের নিচেতে বসে আছে। বাউল ভাই ওদিকে গিয়ে ওই মাইকটা দিয়ে দাও। বাউল ভাই একটা গান শুনিয়ে দাও আমি বলার পরে। তুমি একটু ওদিকে সরে যাও না, বাউল ভাই একটু ওদিকে চলে যাও। না এখন কমিটি আছে, ওইখানে গান করবো, ওইখানে। আমি আগে বলিনি, খেলা হবে। কোথায় বল আছে? মা বোনেরা খেলা হবে। এটা হচ্ছে সিম্বলিক খেলা। বিজেপিকে গোল দেবো আমরা, বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে করে দেবো, আর আমরা গোলটা আমরা লুকবো। কে খেলবে? না, যে রোজ খেলে আমি তাকে চাই। আমার ছোট্ট ভাই যে রোজ মাঠে খেলে তাকে আমি চাই। কোথায় সে? কোথায়? কে খেলবে? কোথায় গেল? তোরা কেউ খেলতে পারিস না? তোদের এখানে ফুটবল খেলে না? কে খেলবে? আসো একজন যে সত্যিকারের মাঠে খেলে, বল লুকতে পারবে। বল লুকতে না পারলে কিন্তু 500 টাকা ফাইন, আর ফাইনটা কিন্তু ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। আর বল লুকতে পারলে ইলেকশনের পরে স্বপন তোমাদের খাইয়ে দেবে। নমস্কার। জয় বাংলা রে বাংলাতে আজ, জয় বাংলা রে বাংলাতে আজ, জয় বাংলা রে বাংলাতে আজ, গাইছি আমি মা মাটির গান। সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান, সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান। জয় বাংলা রে বাংলাতে আজ, জয় বাংলা রে বাংলাতে আজ, গাইছি আমি মা মাটির গান। সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান, সবুজ ভরা সোনার খেতে সোনালি ধান। এই মাটিতে মিশে আছে বিশ্বকবির প্রাণ, বীর ক্ষুদিরাম বীর। যখন রান্না করবেন একটু মনে রাখবেন, বাউল ভাই গানের মধ্যে বলছেন সবাই ভালো থাকুন, বাউল ভাই গান করুক। আমি আমার প্রার্থনা জানিয়ে যাই মা বোনদের সকলের জন্য, সর্বধর্ম সমন্বয়ের জন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে।
শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেব ওম মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদা ভাসে নমস্তে জলসাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চৈতন্য দেবের জায়গা পাশে নবদ্বীপ ইস্কন মন্দির 700 একর জমি দিয়েছি, মনে রাখবেন 700 একর অ্যাপ্রুভ করে দিয়েছি। বিরাট বড় ধর্মতীর্থ চৈতন্য তীর্থ হচ্ছে ওখানে। সুতরাং অনেক ছেলে মেয়ের কাজ হবে, অনেক কিছু হবে। নবদ্বীপ থেকে শুরু করে ধাত্রীগ্রাম থেকে শুরু করে সমুদ্রগড় থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে কালনা কাটোয়া একটা ব্রিজ করে দিচ্ছি কালনা থেকে শান্তিপুর। মনে রাখবেন মাত্র 10-15 মিনিটের মধ্যে কালনা থেকে নবদ্বীপ পৌঁছে যাবেন, কালনা থেকে শান্তিপুর পৌঁছে যাবেন। 1100 কোটি টাকা দিয়ে ভাগীরথীর উপর এই ব্রিজটাও তৈরি করে দিচ্ছি যাতে আগামী দিনে আপনাদের কাজে লাগে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার মায়েদের প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও সালাম জানিয়ে, ছাত্র যৌবনকে অভিনন্দন জানিয়ে, নতুন ভোটারকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মা বোনেরা একটু বলুন জয় হিন্দ। ভাইরা বলো জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট দিচ্ছেন কোনখানে? আমরা সবাই লড়ছে, সবাই লড়ছে যারা। মা বোনের একটু হাতটা লেগে দিই। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? লড়বে কারা? লড়বে কারা? জিতবে কারা? জিতবে কারা? এই বাংলায় মা বোনেদের, ছাত্র যুবক, শ্রমিক কৃষকের, সব মানুষের তৃণমূল তৃণমূল, জোড়া ফুল জোড়া ফুল। আমি যাবার আগে মা বোনের একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি হবে। সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া প্রার্থনা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাই বোনেরা, ভাইরা মায়েরা উলুধ্বনি দিচ্ছে, সংখ্যালঘুরা দোয়া করছে। তোমরা জোরে তালি দাও। মা বোনদের উলুধ্বনি, সংখ্যালঘুদের দোয়া আর ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে মাঠ থেকে করবে খালি, পূর্বস্থলী থেকে করবে খালি, পূর্বস্থলী উত্তর থেকে খালি, পূর্বস্থলী দক্ষিণ থেকে খালি, কালনা থেকে খালি, কাটোয়া থেকে খালি, নবদ্বীপ থেকে খালি, শুধু খালি খালি আর খালি। বিজেপি চাই না, বিজেপি চাই না, বিজেপি চাই না, আর চাই না, আর না, আর না, আর না। বিজেপিকে বিদায় দিন, বাংলা বাঁচতে দিন, বাংলা মাকে বাঁচতে দিন। বাংলা মায়ের সম্মান রক্ষা করা আমাদের বড় ইজ্জতের লড়াই। বাংলাকে গুজরাট হতে দেবেন না, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে তুলে দেব না, বাংলা মাকে মাকে গুন্ডাদের হাতে তুলে দেব না, বোনকে গুন্ডাদের হাতে তুলে দেব না, ভাইকে গুন্ডাদের হাতে তুলে দেব না। মনে রাখবেন এই বাংলায় সবাই বাঁচবো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। নদিয়ায় উদ্ধার হাত পা বাঁধা বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নতুন করে আবারও উত্তপ্ত নদিয়া শান্তিপুরের 175 নম্বর বুথের মৌচাক কলোনি। মৌচাক কলোনির পার্শ্ববর্তী এলাকায় সাহাপুকুর অঞ্চলে একটি পরিত্যক্ত জায়গা থেকে রাজা দেবনাথ নামে হাত পা বাঁধা অবস্থায় এক বিজেপি কর্মীকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। তারা তড়িঘড়ি তার বাড়িতে খবর দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই নতুন করে এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলীরা সকাল থেকেই এলাকায় বোমাবাজি চালাচ্ছে এবং বিজেপির উপর মিথ্যা দোষারোপ করছে। দিদি
রাজা কখন বাড়ি থেকে বেরিয়েছিল? ওরকমই হয়েছে। মানে আর বাড়ি ফেরেনি? না, এই যে এখন আপনার ছেলে হয়তো, ও কোন দল করে? বিজেপি করে। আচ্ছা, ওকে কখন জানতে পারলেন? সবে নতুন এই মাত্র কি করে জানলেন? লোকে খবর দিল বাড়ির পরে গিয়ে। কি অবস্থায় পড়েছিল রাজা? মরা অবস্থা, পর হাত পা বাঁধা অবস্থায় চলি। ও আগে কোন পার্টি করতো? আগে সবে নতুন ভোট উঠেছে স্যার, এই বছরে প্রথম ভোট দিল। এর আগে কি করতো? ও বাচ্চা ছেলে এই বছর ভোট দিল, বিজেপি করে। এই বছর থেকে আগে তো বন্ধুত্ব ছিল। কাদের সঙ্গে? ওই তৃণমূলের ওদেরই সব বন্ধু। চোর বদনাম দিয়েছিল কিসের থেকে? কি কারণে ওকে মারলো বলে মনে ও হচ্ছে? বিজেপি করছে বলে। আচ্ছা, যারা মেরেছে তারা কি করে? ওরা টিএমসি করে। আচ্ছা, ওরা টিএমসি। কাদের সঙ্গে মিশতো তাদের নামগুলো জানেন? হ্যাঁ, কি নাম? সন্টে গুড়া, সবার নাম বলতে পারবো না, কেউ বল না, সবার নাম। সন্টে আছে, গুড্ডে আছে, গোড়া আছে, গুড্ডে গোড়া আছে, খুশু যে মেরেছে, খুশু ওকে মেরে ওখানে মার্ডার করে ফেলে দিয়েছে। কেন খুশু মারলো কেন? এই যে তিনি বিজেপি করে। খুশু কি ওদের নেতা? খুশু কি ওদের নেতা? হ্যাঁ, খুশু তৃণমূলের নেতা। এই খুশু কি অজয় করে জানলেন যে জানতে পারলেন কি করে যে খুশু মেরেছে? ও নিজের মুখে বলেছে, ওই যে কুকুরকে তুলেছে ওকে, তখন ও বলে গেছে খুশু মেরেছে। ও নিজের মুখে বলেছে। মানে হাত পা বেঁধে পুরো মেরেছে, মেরে ফেলে রেখেছে। হ্যাঁ, হাত পা বাঁধা অবস্থায় আনা হয়েছে। পড়েছিল কোন জায়গাটায়? ও কোথায় শাহপুর না কি বললো? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রমা দেবনাথ। পঞ্চম দফার নির্বাচনের দিনই আসানসোলে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक ही जवाब है ना, एक ही जवाब है ना। हर कोई कह रहा है दीदी के कारण, दीदी के कारण, दीदी के कारण। भाई और बहनों, जो विकास पर विरोध को, विश्वास पर प्रतिशोध को, सुशासन पर राजनीति को प्राथमिकता देती है, ऐसी सरकार पश्चिम बंगाल का भला नहीं कर सकती। इसलिए बंगाल को आशोल परिवर्तन चाहिए। आशोल परिवर्तन, आशोल परिवर्तन बंगाल में सबका साथ, सबका विकास, सबका विश्वास के लिए। आशोल परिवर्तन बंगाल के युवाओं को रोजगार के लिए। आशोल परिवर्तन बंगाल में कानून के राज के लिए। आशोल परिवर्तन बंगाल की भलाई के लिए। साथियों, दीदी के राज में महिलाओं के साथ जो अत्याचार हुआ है उसकी चर्चा तक दीदी ने नहीं होने दी। राज्य सरकार के आंकड़े छिपाकर महिलाओं पर अत्याचार की खबरों को दबाकर दीदी ने सबसे बड़ा खेला बंगाल की महिलाओं के साथ ही किया है। मैं आज विशेष रूप से बंगाल की बहन बेटियों को एक बात के लिए आश्वस्त करता हूं। बीजेपी की सरकार हर वर्ग, हर मत मजहब को उसकी बेटी की सुरक्षा और सम्मान को सुनिश्चित करेगी। दीदी की सरकार ने यहां रैप जैसे संगीन अपराध के दोषियों को जल्द से जल्द सजा सुनाने के लिए फास्ट ट्रैक कोर्ट पर अड़ंगा डाला, उसको रोक दिया। देश भर में ऐसी 1000 अदालतें खोली जा रही हैं, लेकिन दीदी ने बेटियों को न्याय दिलाने वाली ऐसी एक भी अदालत खोलने नहीं दी। बीजेपी सरकार में फास्ट ट्रैक कोर्ट का भी तेजी से निर्माण किया जाएगा। गरीब, दलित, आदिवासी बेटियों को यहां से दूसरे राज्यों में भेजने का जो अवैध काम किया जाता है उस पर रोक लगाने के लिए सख्त कदम उठाए जाएंगे। साथियों, सोनार बांग्ला का यही संकल्प बंगाल बीजेपी ने अपने संकल्प पत्र में रखा है। बंगाल में ईज ऑफ लिविंग, ईज ऑफ डूइंग बिजनेस का माहौल बनाया जाएगा। यहां के इंफ्रास्ट्रक्चर पर रोड, रेल, एयर, इंटरनेट, हर प्रकार की कनेक्टिविटी को डबल इंजन सरकार डबल स्पीड के साथ आधुनिक बनाएगी। इस क्षेत्र को आर्सेनिक युक्त जहरीले पानी से मुक्ति मिले, इसके लिए पाइप से हर घर जल के प्रकल्प को तेजी से यहां पर लागू किया जाएगा।
दीदी ने जो कुछ भी लाभ आप तक पहुंचने से रोका है वो तेजी से मिलेगा। डबल इंजन की सरकार में डबल बेनिफिट और डायरेक्ट बेनिफिट मिलेगा। এবার সংঘাত নয় সহযোগিতা হবে। এবার বিরোধ নয় বিকাশ হবে। এবার মনে ভয় নয় পেটে ভাত হবে। এবার শিক্ষা হবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে। आप इतनी बड़ी तादाद में आशीर्वाद देने के लिए आए, मैं आपका बहुत बहुत आभार व्यक्त करता हूं। दोनों हाथ ऊपर करके मेरे साथ बोलिए, भारत माता की। সল্টলেকের শান্তিনগরে পঞ্চম দফার ভোট চলাকালীন সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি। ভোট চলাকালীন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সল্টলেকের শান্তিনগর। দুপক্ষে ইটবৃষ্টি, হাতাহাতি, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। বুথের কাছে অবৈধ জমায়েত, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ থেকে গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূলের তরফেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের। অশান্তির খবর পেয়ে এলাকায় যান বিধাননগর বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে, পাশাপাশি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা থাকার অভিযোগ করেন তিনি। সব্যসাচী দত্ত এলাকা ছাড়তেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী। এলাকায় যাবতীয় অবৈধ জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়ে ভিড় দিকে এগিয়ে যান। আপাতত গোটা এলাকায় টহলদারি চলছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চলে যাও এখন আমাদেরকে ঝুটমুট মারলো তৃণমূলের ছেলেরা। বলতে গেলাম আমরা যে তোমার পক্ষ কেন মারতে যাচ্ছি, এটা তোমার হচ্ছে 36 নম্বর ওয়ার্ড, আমাদের 68 পার্ট 68 এটা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থেকে এই জিনিস করাচ্ছে। আমার অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থেকে এই গুন্ডামি করাচ্ছে এখানে, এবং ওদের বুথ দখল করা হচ্ছে লক্ষ্য, সেইটা যাতে না হয় সেইটা ওরা চেষ্টা করে। নদিয়ার শান্তিপুর এলাকার 71 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে মারধর করার এবং বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চম দফা ভোটের দিন সকাল থেকে টান উত্তেজনা। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি 71 নম্বর বুথের এজেন্টকে মারধরের হুমকি, এছাড়াও তাকে বুথের ভেতর ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বিধানসভা এলাকার হরনদী MSK স্কুলের পাশাপাশি চাঁদকুড়ি গ্রামের 200 ভোটারকে 71 নম্বর বুথে ভোটে যেতে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই তারা তৃণমূল দুষ্কৃতীদের হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ, এবং ভোট দিতে গেলেই তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে মারধর করা হবে বলে হুমকি দিচ্ছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট শুরু হয় ওই কেন্দ্রে। ফেলে দিয়ে আমার কাগজপত্র কেড়ে নিয়ে যা তোর কোনভাবে আছে
আবার বলছে এবার গেলেই খেলাবো। কি নাম আপনার? দেবকুমার ঘোষ। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি আমাদের কেউ ভোট দিতে যাচ্ছে না। কেন? ওইখানটায় আটকাচ্ছে কোথায়? রাস্তা এই সামনে। কেন? এটা কেন্দ্র বাহিনী রয়েছে তো। কেন্দ্র বাহিনী থাকলে ও আসছে চলে যাচ্ছে। মানে এদের সামনে এরা চলে গেলে আবার আটকাচ্ছে? আবার আটকাচ্ছে। কারা আটকাচ্ছে? কারা? এইখানকার ছেলেরা যারা তৃণমূলের লোক। আপনি কি এজেন্ট ছিলেন? এজেন্ট হতে যাচ্ছিলাম। তাহলে আমাকে ওই ধরে বুথে কি কোনো এজেন্ট আছে? না, আমাদের এজেন্ট নেই। আপনি কি বিজেপির? হ্যাঁ বিজেপি। আপনার নাম? দেবকুমার ঘোষ। এটা কত নম্বর বুথ? 71 নম্বর বুথ। আচ্ছা আর স্কুলের নাম? স্কুল না এমএসকে হাই স্কুল। কি হয়েছিল? কি ঘটনা বলুন আপনারা। সকালে যখন আমাদের পোলিং এজেন্ট যখন ওখানে যায়, ওনাকে রাস্তাতে আটকানো হয়। রাস্তায় আটকে বিজেপি পোলিং এজেন্ট যখন যায়, ওনাকে রাস্তাতে আটকে ওনার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়, যা কাগজ থাকে পোলিং এজেন্টের। কেড়ে নিয়ে ওনাকে বলে মারধর করে, ওনাকে গালিগালাজ দিয়ে বলে তাড়িয়ে দেওয়া হয় ওখানে। আর সাংঘাতিক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাড়িয়ে দেওয়া হয়। উনি আমার বাবা, যিনি পোলিং এজেন্টের জন্য গিয়েছিলেন। এমনকি কালকে রাতে আমাদের বাড়িতে ইঁটু পর্যন্ত মারা হয়েছে, পাথর পর্যন্ত মারা হয়েছে। হয়তো রাত্রেবেলা ঘরে শুয়েছিলাম, বুঝতে পারিনি। সকালে উঠোনে দেখছি এবং এমনকি আমার পাশের বাড়ি আমার কাকার বাড়িতে দেখছি পাথর পর্যন্ত পড়ে আছে। এখন আমরা ভোট দিতে যাচ্ছি, আমাদেরকে মোড়ের মাথায়, ক্লাবের মোড়ে, আমাদের পাড়া থেকে ভোটের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার, এই হাফ রাস্তা থেকে আসার পরেই আটকে দেওয়া হচ্ছে, বলছে তোমাদের ভোট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সিআরপিএফ এর সাহায্য নিয়ে আমরা যাচ্ছি ভোট দিতে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দেবকুমার ঘোষ, আমার নাম তাপস ঘোষ, 71 নম্বর বুথ। কল্যাণীর গয়েশপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কার বাড়ি? দাঁড়িয়ে থাকবে, তুই তাড়াতাড়ি কোথায় বোমটা কোথায়? ওই যে বোম, ওই যে সেকেন্ডটা ফাটেনি, ওই যে সেকেন্ড ইসে রয়েছে। আমার বাড়িতে বোম মারে, আমি বিকট আওয়াজে আমি আতঙ্কিত হয়ে কেঁপে উঠি এবং দরজা খুলতে সাহস পাইনি যে বাইরে বেরোলে আমাকে মেরে দেবে। সকালবেলা উঠে দেখি একটা বোম আমার ঘরের দরজার উপরে কার্নিশে মেরেছে, কার্নিশটা উড়ে গেছে। আর পাশের সানসেটের মধ্যে আরেকটা বোম এখনো তাজা অবস্থায় পড়ে রয়েছে। আমি সকালে উঠে কল্যাণী থানাকে ইনফরমেশন করার সত্ত্বেও কল্যাণী থানা কোনো রকম রেসপন্স করেনি, আমাদের সহানুভূতি দেখায়নি এখন পর্যন্ত। কাল রাত্রে 12টার ঘটনা, এখন 9:30 বাজতে চললো, এখন পর্যন্ত কল্যাণী লোকাল থানা পুলিশ এখানে কোনো ইনভেস্টিগেশন করতে হবে বলে তারা মনে করছে না। কারা করেছে এই ঘটনা? এই তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনার নাম কি? আমার নাম মঙ্গল ঘরামি। আপনি কোন রাজনীতি করেন? আমি বিজেপি, এবং এই যে বুথে দাঁড়িয়ে আছি 64 নম্বর বুথ, এই বুথের আমি বুথ সভাপতি। এটা কোন এলাকা? এটা হচ্ছে সগুনা 1 নম্বর লিচুতলা, কল্যাণী বিধানসভা। হয়েছিল রাত্রি 12টার সময় ঘুমন্ত অবস্থায় রয়েছি, দেখি এটা বোমের বিশাল আওয়াজ। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে লাফিয়ে উঠি, কিন্তু দরজা খুলিনি। জানি দরজা খুললে যদি আমাকে জীবনে মেরে দেয়, এই ভয়ে আমি আতঙ্কে দরজা খুলিনি। সকালবেলা উঠে দেখি আমার দরজার সামনে যে কার্নিশ, সেই কার্নিশে বোম বেরোচ্ছে, কার্নিশ উড়ে গেছে কিছুটা অংশ, এবং তার পাশে সানসেটে এখনো একটা তাজা বোম পড়ে রয়েছে। চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে চলেছিল গুলি, মৃত্যু হয়েছিল 4 জনের। আর এই শীতলকুচি কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচি তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথোপকথনের অডিও প্রকাশ, এবং তাই নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। নির্বাচন কমিশন দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ তথা তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। আর দ্বিতীয়ত একটা সতর্কতা, সামনের দিনে এই ধরনের পোলারাইজেশন যাতে না হয় সেটা নিয়ে একটা ওনাদের আমরা কশন করে দিয়েছি যে এটা হতে পারে। এই দিকেই জিনিসটা ওনারা, তৃণমূল কংগ্রেস তাদের রাজনীতি নিয়ে এই দিক দিকেই যাচ্ছে তো, এবং সেটা নিয়ে ইলেকশন কমিশনকে একটা সতর্কতা দেখানোই ভালো সামনের দিকে। এখন 6, 7 আর 8 ফেজে অনেক জায়গা আছে যেখানে সেন্সিটিভ জায়গা, সেখানে এগুলো একটু আলাদা একটা প্রশ্ন। তারপরে আরেকটা হচ্ছে, ওখানে লক্ষ্য করবেন একদম অকারণে উনি বলে দিলেন এটা এনআরসি এবং ইন্টারনমেন্ট ক্যাম্প হবে। এই ধরনের যে ধরনের ভয় দেখানোর রাজনীতি, একটি এটাকে সাম্প্রদায়িকভাবে মেরুকরণ করার যে চেষ্টাটা খুবই ক্লিয়ারলি এই টেপ থেকে বোঝা যাচ্ছে। আর তৃতীয়ত যেটা বোঝা যাচ্ছে যে একটা পশ্চিমবঙ্গে
যে কোনো ভোটের কেন্দ্রে একটা পার্মানেন্ট ভাবে উত্তেজনা সৃষ্টি করার সেইটা ওনার পরিকল্পনা। সেই কারণেই এই টেপটা তারা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়েছে এবং এতে বোঝা যাচ্ছে যে ওনাদের কি ধরনের রাজনীতি এখন হচ্ছে। শেষকালে এখন যখন শহরের কাছে ভোটটা আসতে চলেছে তখন আরো কমিউনাল পোলারাইজেশন যতটা বাড়াতে পারে সেইটাই তাদের প্রচেষ্টা। এইটাই আমরা নির্বাচন আয়োগকে বলেছি এবং এটা নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছি এবং আমরা দাবি করেছি যে যেন পুরো শীতলকুচির পুরো ঘটনাটা নিয়ে একটা ফুল ইনভেস্টিগেশন হয়, আর যে ইনভেস্টিগেশনে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তারা করবে যাতে রাজ্য সরকার তার মধ্যে কোনো স্থান পাবে না। কিছু চাইনি, কারণ এখন পুরো জিনিসটা নির্বাচন আয়োগের আন্ডারে আছে। আমরা নির্বাচন আয়োগকে বলেছি, পরে এখন কি করা যায় সেটা আলাদা, আবার সরকার গঠন হবে তখন কি করা যায় সেটা দেখা যাবে। আমরা বলেছি যে দেখুন দুটো জিনিস, এই টেপটার সত্যতা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। এমনকি তৃণমূল কংগ্রেসও মেনে নিয়েছেন যে এটা ওদেরই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনাদের জেলা সভাপতির সঙ্গে একটা কনভারসেশন, সেটা ওনারা মেনে নিয়েছেন। তাই এই টেপটা নিয়ে কোনো এখন সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে টেপটা কেন পাবলিক ডোমেনে কেন বার করা হলো। এটা আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণীতভাবেই এটাকে বার করা হয়েছে, কারণ তারা চায় এই টেপের মাধ্যমে একটা বর্গকে পোলারাইজ করে যেন সামনের দিনে নির্বাচন করতে পারে। কমিশন কি জানালো আপনাদের? আপনারাই শুনিয়েছেন না, আপনাদের তরফ থেকে তো জানা গেছে এই অডিও টেপটা। হ্যাঁ, কিন্তু এটা তো ওনারা তো এর সত্যতা নিয়ে তো ওনাদের কোনো সন্দেহ নেই, ওনারা মেনেই নিয়েছে। এটা ওরা জিজ্ঞেস করছে টেপটা এলো কি করে, আমরা বলছি যে টেপটা এলো কেন, তো আপনারাই ছেড়েছেন এই টেপটা। তৃণমূলের তরফ থেকে একটা যেটা বলা হচ্ছে যে আপনারা নাকি আড়ি পেতেছে, দাবি করেছিলেন বা প্রস্তাব রেখেছিলেন কমিশনের কাছে যে প্রচারের অধিকার কোনোভাবে খর্ব করা যাবে না, এটা গণতান্ত্রিক অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে শেষ 3 ফেজে যখন সাইলেন্ট পিরিয়ডটাকে আরো 24 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো 20 ফেজে, এটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। এই ধরনের পরিস্থিতি আগে কোনোদিন হয়নি ইলেকশনের। তাই আমরা একদিক থেকে যখন একটা প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রচারটা যেন হয়, আর ওনাদেরও একটা সতর্কতা রাখতে হবে যে একটা এই ধরনের প্যান্ডেমিক ছড়াচ্ছে, কোভিড হচ্ছে, তাতেও একটা পুরোটাকে ব্যালেন্স করতে হবে। আমরা সেটাও বলেছি আপনারা যা নির্ণয় নেন আমরা সেটা মেনে, আর আমরা মেনে নিয়েছি। আমাদের নিজেদের মধ্যে কি থাকতে পারে, আরো 1 ঘন্টা হতে পারতো, 7টা থেকে 8টা হতে পারতো, 10টা থেকে 9টা হতে পারতো, যাই থাকুক আমাদের মনে, সেগুলো আমরা এখন বলছি না। আমরা ওনারা একটা রায় দিয়েছেন, আমরা ওটা পুরোপুরি ভাবে মেনেছি। মানে দৈনিক 7টা থেকে বন্ধ করে দেওয়া এবং প্রচারের সাইলেন্ট পিরিয়ডটাকে বাড়িয়ে দেওয়া, দুটোতেই আপনাদের দেখুন একটু অসুবিধা তো হবে, একটু তো অসুবিধা হবেই, অনেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের অসুবিধা হবে, কিন্তু এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। তো এই অস্বাভাবিক পরিস্থিতিতে কিছুটা আমাদের অসুবিধাটা মানতেই হবে। আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা এমন কিছু করতে চাই না যাতে লোকে মনে করে যে পুরো রাজনৈতিক প্রসেসটাই যেন কোভিড বাড়াচ্ছে। একটা লোকের মনে যদি এই ধরনের সন্দেহ হলে খুবই খারাপ, গণতন্ত্রের পক্ষে খারাপ, ইলেকশনের পক্ষেও খারাপ। এইটা কোনো মতেই হতে চাই না। এখন নির্বাচন আয়োগ তারা একটা নির্ণয় নিয়েছেন, ওনারা একটা টাইম টেবিল ধরে দিয়েছেন, আমরা মেনে চলবো। ঠিক আছে, অসুবিধা যা হবার সেটা তার মধ্যেই ম্যানেজ করতে হবে। সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ন্যাশনাল নিউজ 24x7।